হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প দ্বিতীয় বসন্ত, পর্ব 10, লেখিকা আরেব্বা চৌধুরী। শেহরিয়ার কুহুর একেবারে পাশে এসে মাটিতে লেপ্টে বসলো। পদ্মার বাতাসে তার এলোমেলো চুলগুলো বারবার উড়ে এসে কপালে পড়ছে, অথচ সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সমস্ত মনোযোগ যেন কেবল পাশে বসে থাকা মেয়েটির দিকে। কুহু বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, সরে বসুন, মানুষ কি বলবে? পদ্মা পার এত বড়, গিয়ে অন্য কোথাও বসুন। সে রিয়ার চারদিকে একবার তাকিয়ে আবার কুহুর দিকে ফিরল। তাহলে আপনিও চলুন। কেন? আপনি যেখানে থাকবেন আমার কাছে সেটাই সবচেয়ে ভালো জায়গা। কুহু কপাল কুঁচকে বলল, এইসব তেড়ামির মানে কি? শেহরিয়ার গম্ভীর হওয়ার ভান করে দীর্ঘশ্বাস ফেলল। মনে হয় ভালোবেসে ফেলেছি। আবেগ নিয়ন্ত্রণ করুন মিস্টার। অনেক চেষ্টা করেছি, কিন্তু যত নিয়ন্ত্রণ করতে যাই ততই বেসামাল হয়ে যাই। আপনি কি সবার সঙ্গেই এমন কথা বলেন? না, আপনার আগে কাউকে বলার প্রয়োজনই পড়েনি। কুহু বিরক্তিতে মুখ ফিরিয়ে নিল। আপনি কি পাগল? আপনাকে দেখার পর থেকে লক্ষণগুলো দেখা দিয়েছে। কোনো ভালো ডাক্তার দেখান। ডাক্তার দেখিয়েছিলাম। কি বলেছে? রোগের নাম নাকি কুহু? এই রোগের ওষুধও কুহু। পাশে বসা বাচ্চাগুলো হো হো করে হেসে উঠল। কুহু বিরক্ত হয়ে বলল, চুপ করে বসো সবাই। শেহরিয়ার বাচ্চাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, দেখেছ, আমার উপর রাগ দেখাচ্ছে। মানে আমাকে মানুষ হিসেবে ধরছে না তোমার এই আপু। এটাও কিন্তু উন্নতি। যাই হোক, এই বাচ্চাদের সঙ্গে আমাকেও একটু পড়াবেন? আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে স্বরে অস্বরে ক খ শেখা দিয়ে শুরু করতে হবে। শেহরিয়ার বুক চেপে ধরল। উফ, এভাবে কথার আঘাত করবেন না। আমি খুব নরম মনের মানুষ। হ্যাঁ, বুঝলাম। এবার দূরে গিয়ে বসুন প্লিজ। আমি পুরুষ মানুষের সঙ্গে কথা বলি না। শেহরিয়ার ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসল যেন। এই যে এখন এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলছেন, তাহলে আমি কি পদ্মা নদীর মাছ? কুহু যেন থমকে গেল। নিজের অজান্তেই সত্যিই বেশ কিছুক্ষণ ধরে ছেলেটার সঙ্গে কথা বলে ফেলেছে। শেহরিয়ার দুষ্টু চোখে তাকিয়ে বলল, ধন্যবাদ। কিসের জন্য? আজ প্রথমবার নিজের ইচ্ছায় আমার সঙ্গে এতগুলো কথা বললেন। কুহু অস্বস্তি লুকিয়ে তাড়াতাড়ি ক্যানভাস, রং আর তুলি গুছিয়ে নিতে লাগলো। আমি কিন্তু লোক জড়ো করব। করুন, আপনার নামে বদনাম হবে। শেহরিয়ার নির্লিপ্ত ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো যেন। বদনাম যদি আপনার সঙ্গে জড়িয়ে হয় তাহলে সেটা আমার কাছে সম্মানের। কি বললেন? ভয় নেই, এমন কোনো বদনাম করব না যাতে আপনি ছোট হন। তবে মানুষ যদি নিজেরাই বলতে শুরু করে দুজনকে বেশ মানিয়েছে, তখন কিন্তু আমি প্রতিবাদ করব না। কুহু দাঁতে দাঁত চেপে বলল, আপনার সমস্যা কি বলুন তো? আপনাকে দেখার পর থেকে সেই উত্তরটাই খুঁজছি। কুহু এবার সবকিছু কাঁধে তুলে চলে যেতে উদ্যত হলো। শেহরিয়ার দ্রুত সামনে এসে পথ আটকালো। আবার কি? একটা প্রশ্ন করুন। আপনি কি সবসময় এমন গম্ভীর থাকেন, নাকি শুধু আমাকে দেখলেই?
কথা শেষ? না। তাহলে আমি যাচ্ছি। আচ্ছা যান, তবে একটা কথা বলে যান। কি? আগামীকালও আসবেন তো? কুহু কোনো উত্তর দিল না। পাশ কাটিয়ে হেঁটে চলে যেতে চাইল। শেহরিয়ার আবারও কুহুর পথ রোধ করে দাঁড়ালো। কি চান আপনি? শেহরিয়ার ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে বলল, আপনার ভালোবাসা। কুহু ভ্রু কুঁচকে তাকালো। ভালোবাসা কি মিঠাই যে আপনি চাইলেন আর আমি বাজার থেকে কিনে এনে হাতে ধরিয়ে দেব? মাথায় একটুও ঘিলু নেই? কদিন ধরে চেনেন আমাকে? সপ্তাহ তো পূর্ণ হয়নি, এর মধ্যেই ভালোবাসা? আপনাদের মতো মানুষের জন্যই ভালোবাসা শব্দটার দাম আজ এত কমে গেছে। কথা ঠিক। দুটো হাসি দেখলেই প্রেম, দুদিন কথা হলেই ভালোবাসা। জীবনটা কি সিনেমা নাকি? তা অবশ্যই। এক নাগাড়ে কথাগুলো বলে থামতেই বুঝতে পারল ছেলেটা কোনো উত্তর দিচ্ছে না। শেহরিয়ার অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখে বিস্ময়, ঠোঁটে মুগ্ধতার রেখা। কুহু বিরক্ত হয়ে গলা খাঁকরি দিল। কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? শেহরিয়ার যেন ঘোর কাটিয়ে মৃদু হেসে বলল, ভাবছিলাম আপনি কথা বলতে পারেন। আমি তো ধরে নিয়েছিলাম আল্লাহ আমাকে বোবা এক পরীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আজ বুঝলাম পরী শুধু কথা বলতে পারে না, রাগও করতে পারে। আর রাগলে আরো সুন্দর লাগে। কুহু ঠান্ডা স্বরে বলল, ফালতু কথা শেষ? না, আসলে কথাটাই তো এখনো বলা হয়নি। শুনতে আগ্রহী নই। তবুও শুনবেন? শেহরিয়ার একটু এগিয়ে এসে গলায় বলল, ভালোবাসা কি দিন তারিখ গুনে আসে কুহু পাখি? হৃদয় কি ক্যালেন্ডার দেখে ধুকপুক করে? কেউ বছরের পর বছর পাশাপাশি থেকেও অপরিচিত থেকে যায়। আবার কেউ এক পলক দেখে মনে হয় এই মানুষটাকেই তো এতদিন খুঁজছিলাম। প্রেমের কোনো ঘড়ি নেই, কোনো হিসাব নেই। কারো 1 সেকেন্ড লাগে, কারো 1 জীবনও কম পড়ে। কুহু হেসে ফেলল। তবে সেই হাসিতে উপহাসি বেশি ছিল। সংলাপগুলো নিশ্চয়ই মুখস্থ করে এসেছেন। না, আপনার সামনে এলেই নিজের অজান্তে বেরিয়ে আসে। আপনি সব মেয়েকে এসব বলেন? শেহরিয়ার বুকের ওপর হাত রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, ইস, যদি বলতাম তাহলে অন্তত প্রেমে ব্যর্থ হওয়ার অভিজ্ঞতা থাকতো। দুর্ভাগ্যবশত আপনি আমার প্রথম অপরাধ। কিসের অপরাধ? আপনাকে দেখে প্রেমে পড়ে যাওয়া। কুহু বিরক্ত হয়ে চোখ ফিরিয়ে নিল। আপনার চিকিৎসা দরকার মনে হয়। ডাক্তার দেখিয়ে লাভ নেই। কেন? বললাম তো, রোগটার নাম কুহু। এই রোগের ওষুধও কুহুই। কথাটা শুনে পাশে দাঁড়িয়ে থাকা বাচ্চাগুলো হো হো করে হেসে উঠল। ঝুমা দুষ্টুমি করে বলল, দিদি, ওনাকে ওষুধ দাও না। কুহু চোখ রাঙিয়ে বলল, তোমরা চুপ করবে? বাচ্চারা আবারও খিলখিলিয়ে হাসল। শেহরিয়ার সুযোগটা হাতছাড়া করল না। দেখলেন, সাক্ষীও পেয়ে গেলাম। কিসের সাক্ষী? আপনি রাগ করলে আপনার চোখ দুটো আরো সুন্দর হয়ে যায়। আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি তো আপনার কাছেই আসতে চাই। সীমা ছাড়িয়ে কোথায় যাব? কুহু গভীর শ্বাস নিল। এই মানুষটার সঙ্গে তর্ক করে লাভ নেই। প্রতিটি কথার উত্তর যেন আগেই ভেবে রেখেছে। আমি যাচ্ছি। শেহরিয়ারও পথের পাশে সরে গেল। আচ্ছা, আজ আর বিরক্ত করব না। কুহু অবাক হয়ে তাকালো। সত্যি? হ্যাঁ, তবে একটা কথা রেগে যাচ্ছি। কি? শেহরিয়া হালকা হেসে বলল, আজ আপনি আমাকে ফিরিয়ে দিলেন, কাল হয়তো দেবেন।
কিন্তু আমি তাড়াহুড়ো করে আপনার উত্তর চাই না। আমি ঠিক একই জায়গায় প্রতিদিন অপেক্ষা করব। কুহু কোনো উত্তর দিল না। তার পদক্ষেপ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। শেহরিয়ার স্থির দৃষ্টিতে তার চলে যাওয়া দেখল। তারপর নিজের মনে ফিসফিস করে বলল, প্রথমবার কোনো মেয়ের পেছনে এভাবে ছুটছি। জানি না শেষ পর্যন্ত কি পাবো। তবে একটা জিনিস নিশ্চিত, তোমার নীরবতার কাছেও হেরে যেতে আমার কোনো আপত্তি নেই কুহু। তবে তোমাকে পাওয়ার আগে আমি হার মানব না। শেহরিয়ার আবার ধীর পায়ে আগের জায়গাটায় ফিরে এলো, যেখানে কিছুক্ষণ আগে কুহু বসেছিল। সেখানে এখনো বাতাস, বেলি ফুলের মিষ্টি গন্ধ ভাসছে। অকারণেই ঠোঁটের কোণে এক সেলতে হাসি ফুটে উঠল তার। হঠাৎ মাটিতে পড়ে থাকা একটা পেইন্টিং ব্রাশ চোখে পড়তেই সেটি তুলে নিল। আঙ্গুলের ডগায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখল। তারপর দুষ্টু ছেলের মতো ব্রাশটার মাথায় আলতো করে একটা চুমু এঁকে দিয়ে মৃদু হেসে বলল, ধরেই নিলাম এটা তোমার দেওয়া প্রথম গোলাপ। ব্রাশটা বুকের কাছে চেপে ধরে আকাশের দিকে তাকালো সে। শেহরিয়ার আওয়াজ আজ পর্যন্ত যা মন থেকে চেয়েছে, আল্লাহ কোনো না কোনোভাবে তা তার কপালে লিখে দিয়েছেন। তাই তোমাকেও একদিন নিজের জীবনের অংশ করব। তবে জোর করে নয়, তোমার মন জিতেই। একটু থেমে নিজের মনেই হেসে উঠল। আচ্ছা, মেয়েটা রাগ করলে এত সুন্দর লাগে কিভাবে? ওই ভ্রু কুঁচকানো, চোখ রাঙানো, ঠোঁট কামড়ে কথা বলা। উফ, মানুষকে এভাবে আহত করা অপরাধ হওয়া উচিত। পদ্মার দিকে তাকিয়ে আবার বিড়বিড় করে বলল, তোমার চোখ দুটো অদ্ভুত। মনে হয় হাজারটা না বলা গল্প লুকিয়ে রেখেছে। সেই চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে নিজের কথাই ভুলে যাই। আর তোমার সেই রাগ মনে হয় বজ্রপাত, বোধ হয় এতটা ধারালো হয় না। অথচ কি আশ্চর্য, সেই রাগের কাছেই বারবার হারতে ইচ্ছে করে। ব্রাশটা আবার হাতে ঘুরিয়ে নিয়ে মুচকি হেসে হিসাব কষল। আজকের লাভ, নাম জেনেছি, কথা শুনেছি, বকাও খেয়েছি, আর এই ব্রাশটা তো বোনাস। খারাপ না, মিস্টার শেহরিয়ার আরওয়াজ। যুদ্ধের শুরুটাই যদি এত সুন্দর হয়, তবে জয়ের দিনটা না জানি কতটা সুন্দর হবে। তারপর ব্রাশটা খুব যত্ন করে নিজের ব্যাগে রেখে দিল। এটা সেদিনই ফেরত দেব আমি, যেদিন আপনি নিজের হাতেই নেবেন। আর যদি নিতে না চান, তাহলে এটাকে আমি স্মৃতি হিসেবে রেখে দেব। কারণ জীবনের প্রথম যে মেয়েটা আমাকে পাত্তাই দিল না, তার ফেলে যাওয়া এই ছোট্ট জিনিসটার দাম আমার কাছে অনেক। ঠোঁটে আত্মবিশ্বাসী হাসি ফুটিয়ে শেহরিয়ার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পালিয়ে বেড়াও কুহু, আমিও তাড়া করব, তবে বিরক্ত করার জন্য নয়। এমন একদিনের অপেক্ষায় যেদিন তুমি নিজের ইচ্ছাতে আমার পাশে এসে বসবে। মনে রেখো শেহরিয়ার, আরওয়াজ হার মানতে শেখেনি। তরিকে জানিয়ে এসেছে কোম্পানির কাজে তাকে কয়েকদিনের জন্য কক্সবাজার যেতে হবে। কথাটা ছিল নিছক একটা অজুহাত। আজ তার একটাই গন্তব্য কুহু। সকালে বাসা থেকে বের হওয়ার সময় তরি কিছু বুঝতে পারেনি। জিসানের বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে আছে। বাসে জানালার পাশে বসে বারবার একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কুহু এখন কোথায়? সেই ভাড়া বাসায়, নাকি বাবা মায়ের কাছে? না, নিশ্চয়ই বাবা মায়ের কাছেই। ওই ঘটনার পর একা একটা ফ্ল্যাটে ওকে কেউ থাকতে দেবে না। আর যদি যদি কুহু আমাকে ফিরিয়ে দেয়, যদি বলে আজ তোমার জন্য আমার জীবনে আর কোনো জায়গা নেই, ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। প্রায় 3 ঘন্টার দীর্ঘ পথ পেরিয়ে জিসান এসে দাঁড়ালো সেলিম মিয়ার বাড়ির সামনে। বাড়িটার দিকে তাকিয়ে অদ্ভুত এক অনুভূতি হলো তার। এই বাড়ি থেকেই তো একদিন সে কুহুকে নিয়ে পালিয়েছিল।
কত স্বপ্ন ছিল, কত প্রতিশ্রুতি ছিল। আজ সেই একই দরজায় সে দাঁড়িয়ে আছে একজন অপরাধীর মতো। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে সেলিম মিয়া বেরিয়ে এলেন। জিসানকে দেখার সঙ্গে সঙ্গে তার মুখের রঙও বদলে গেল, চোখ মুহূর্তেই লাল হয়ে উঠল। তুই? পরক্ষণে ক্রোধে কাঁপতে কাঁপতে এগিয়ে এলেন তিনি। তোর এত বড় সাহস! কোন মুখে এসেছিস এই বাড়িতে? ভেতর থেকে ছুটে এলেন মিনারা বেগম। এই, আপনি শান্ত হন। আগে শুনুন ও কি বলতে এসেছে। চুপ! এই ছেলের একটা কথাও আমি শুনতে চাই না। যে নিজের 5 মাসের গর্ভবতী স্ত্রীকে রক্তের মধ্যে ফেলে অন্য মেয়ের হাত ধরে পালাতে পারে, তার মুখে আর কি কথা থাকতে পারে? জিসান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আজ প্রতিবাদ করার মতো একটা শব্দ তার কাছে নেই। সব অভিযোগ সত্য। কিছুক্ষণ নীরব থাকার পর সেলিম মিয়া পকেট থেকে মোবাইল বের করলেন। হ্যালো, অ্যাডভোকেট সাহেব, আপনি কি কাছে আছেন? একটু আমার বাসায় আসবেন? হ্যাঁ, এক্ষুনি। প্রায় 20 মিনিট পর একজন আইনজীবী এসে উপস্থিত হলেন। তিনি ব্যাগ খুলে কয়েকটি কাগজ বের করলেন। সেলিম মিয়া কাগজগুলো হাতে নিয়ে কোনো কথা না বলে জিসানের দিকে এগিয়ে দিলেন। কাগজগুলো পড়ো। জিসান কাঁপা হাতে কাগজ নিল। প্রথম লাইনেই বড় অক্ষরে লেখা, তালাকের নোটিশ। মুহূর্তেই তার বুকের ভেতরটা যেন হাহাকার করে উঠল। চোখ স্থির হয়ে রইল কাগজের উপর। এটাই তো তার প্রাপ্য ছিল। সে নিজেই এই পরিণতি ডেকে এনেছে। তবু কেন যেন আজ এই কয়েক টুকরো কাগজ পাহাড়ের চেয়েও ভারী মনে হচ্ছে। গলা শুকিয়ে এলো, অনেক কষ্টে বলল, আঙ্কেল, আমি আমি একবার কুহুর সঙ্গে দেখা করতে চাই। অসম্ভব। একবার, শুধু একবার। আমি ওর মুখ থেকে শুনতে চাই এই সম্পর্ক শেষ। তারপর আমি আর কোনোদিন আসবো না। সেলিম মিয়া কঠিন স্বরে বললেন, আমার মেয়েকে আর একবারও তোর সামনে দাঁড় করানোর মতো নিষ্ঠুর বাবা আমি নই। প্লিজ, 1 মিনিটের জন্য। না মানে না। জিসানের চোখ ভিজে উঠল। শেষ চেষ্টা হিসেবে বলল, আচ্ছা, কুহুর সঙ্গে নাই দেখা হলো, অন্তত আমার সন্তানটাকে একবার দেখতে দিন। কথাটা শুনে সেলিম মিয়া হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন। মিনারা বেগম মুখ ফিরিয়ে নিলেন। চারদিকে নেমে এলো ভারী নীরবতা। কয়েক মুহূর্ত পরে সেলিম মিয়া ধীরে ধীরে বললেন, সে আর নেই। জিসান যেন ঠিক শুনতে পারল না। কি কি বললেন? তোর সন্তান আর বেঁচে নেই? না, না, এটা হতে পারে না। জিসান এক পা পিছিয়ে গেল। মিথ্যে! আপনি আমাকে কুহুর সঙ্গে দেখা করতে দিচ্ছেন না বলে এসব বলছেন। আমার বাচ্চা, আমার সন্তান, ও বেঁচে আছে। সেলিম মিয়ার গলা এবার কেঁপে উঠল। যেদিন তুই আমার মেয়েকে ধাক্কা মেরে রক্তাক্ত অবস্থায় ফেলে অন্য মেয়েকে নিয়ে চলে গিয়েছিলি, সেদিনই আমার নাতিটা পৃথিবীর আলো দেখার আগেই চলে গেছে। ডাক্তার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু বাঁচাতে পারেননি। কথাগুলো শেষ হতে না হতেই জিসানের হাত থেকে তালাকের কাগজগুলো মাটিতে ঝরে পড়ল। মুহূর্তের মধ্যে পৃথিবীটা যেন তার চারপাশে ঘুরতে শুরু করলো। ঠোঁট কাঁপছে, অথচ কোনো শব্দ বের হচ্ছে না। এই একটাই তো সুযোগ ছিল কুহুকে আবার নিজের করে পাওয়ার। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।